আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাই এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপর আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, আজকের ভিডিওটা আমি ২ টা পার্টে ভাগ করব। খুবই ছোট্ট করে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে আসলে কোন পদে চাকরি করলে আপনার জন্য বেশি ভালো হবে এবং সেই সঙ্গে চাকরিজীবীদের পারিবারিক চিকিৎসার ব্যাপারে আমি একটু খোলাখুলি কথা বলতে চাই। তো আজকের ভিডিওটা খুবই তথ্যবহুল ভিডিও হবে। সো আপনাদেরকে রিকোয়েস্ট আমি আবারও করছি যে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা যদি দেখেন তাহলে এই চাকরি সম্পর্কিত আপনার যে ভুল ধারণা আছে বা আপনি যে জিনিসটা জানেন না সেই জিনিসটা খুব ভালোভাবে বা ক্লিয়ারলি জানতে পারবেন। তো প্রথমে বলে রাখি, কোন পদে চাকরি করা আপনার জন্য বেশি উত্তম বা আপনি কোন পদে চাকরি করলে আপনার জন্য ভালো হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা বাংলাদেশ সেনাবাহিনীর এর আগে বিভিন্ন পদে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এইখানে আসলে শিক্ষাগত যোগ্যতার উপরে বেস করে সবসময় চাকরির গ্রেড নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনি যদি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ওইদিকে আহ অনেক উচ্চতর ডিগ্রি যদি আপনার থাকে, অর্থাৎ আপনি যদি অনেক উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলে সেই উচ্চ গ্রেড বা উচ্চ লেভেলের চাকরির ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে রয়েছে। দেখেন, যেই মানুষটা পঞ্চম শ্রেণী পাশ করেছে সেই বা অষ্টম শ্রেণী পাশ করেছে সেই সমস্ত বা যারা এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছেন, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে এখন শুধুমাত্র সৈনিকের চাকরি হয়। তাছাড়া একটা ভালো গ্রেডের চাকরি নিতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করতে হবে। মিনিমামের কথা বলেছি এবং ম্যাক্সিমাম যত উপরে যাওয়া যায়। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সবসময় চেষ্টা করবেন, যারা এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন বা এইচএসসি পর্যন্ত যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা সবসময় চেষ্টা করবেন যে আপনি আ ১৪ থেকে ১৭তম গ্রেডের মধ্যে চাকরি নেয়ার। অর্থাৎ ৩য় শ্রেণী বা 3rd ক্লাস যে জবগুলা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেই চাকরিগুলা নেয়ার চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনি ১৭ থেকে ২০ পর্যন্ত অর্থাৎ ৪র্থ শ্রেণীর যে চাকরিগুলা আছে, ১৯-২০ গ্রেডের যে চাকরিগুলা আছে, ইভেন ১৮ গ্রেড পর্যন্ত কিন্তু ৩য় শ্রেণীর মধ্যে পড়ে। ৩য় শ্রেণীর চাকরি নেয়াটা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ৩য় শ্রেণীর একটা চাকরি নেয়া। ৩য় শ্রেণীর চাকরি নিলে যে পরবর্তীতে কি ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন, কি, কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ যারা আ ৫ম থেকে ১০ম শ্রেণীর মধ্যে যারা আছেন এবং যারা ২০তম গ্রেডের আন্ডারে যারা আছেন, ২০তম গ্রেড কিন্তু ৪র্থ শ্রেণীর আন্ডারে পড়ে। সো ২০তম গ্রেডের আন্ডারে বা ২০তম গ্রেডের কর্মচারী যদি আপনি হয়ে থাকেন বা ১৯তম গ্রেডের আন্ডারে কর্মচারী যদি আপনি হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাকে যে চাকরিগুলো দেয়া হয় এটা সম্পূর্ণ কিন্তু ৪র্থ শ্রেণীর চাকরি। তবে হ্যাঁ, কিছু, কিছু ট্রেড আছে, টেকনিক্যাল ট্রেড যেগুলা অল্প শিক্ষা হলেও সেগুলা কিন্তু ৩য় শ্রেণীর আন্ডারে পড়ে। যেমন দর্জি অর্থাৎ টেইলার, তারপরে পেইন্টার, রং মিস্ত্রি যেটাকে আমরা বলি, তারপরে আপনার পাম্প অপারেটর, ব্লু কার্ট ড্রাইভার, এই ধরনের কিছু, কিছু পদ আছে যে সমস্ত পদগুলা হচ্ছে ৩য় শ্রেণীর পদ। অর্থাৎ ১৮তম গ্রেডের পদও কিন্তু ৩য় শ্রেণীর পদ। আপনি যদি ৩য় শ্রেণীর একদম সবথেকে নিম্ন যে গ্রেডটা আছে ১৮তম গ্রেডে যদি আপনি চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুর্দান্ত ফ্যাসিলিটি পাবেন। যেইটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা ৪র্থ শ্রেণী অর্থাৎ ১৯ এবং ২০তম গ্রেডে যারা চাকরি করেন তারা কিন্তু পায় না। প্রথমেই তারা কি পায় না, আমি আগেই এই ভিডিওটা ২ ভাগে ভাগ করেছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আ এইচএসসির উপরে হয় অর্থাৎ ইন্টারমিডিয়েট যদি আপনি পাস করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ৩য় শ্রেণীর চাকরিতে ঢোকার জন্য বা ভর্তি হবার জন্য, এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কম হয় তাহলে তো আপনার তখন মনে হবে যেকোনো একটা চাকরি হইলেই হলো। ৩য়, ৪র্থ, ৫ম মানে যত গ্রেডের লো গ্রেডই আছে সরকারি একটা চাকরি হলেই হলো। তো এই ছিল কোন চাকরিটা বা কোন পদের কত লেভেলের চাকরিটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়।
এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এত সময় বলছিলাম যে ৩য় গ্রেডের চাকরি নেওয়ার জন্য, ৩য় গ্রেডের চাকরি নেওয়ার জন্য। দেখেন, চাকরিজীবীদের পারিবারিক যে চিকিৎসার ব্যাপারটা, এই চিকিৎসার ব্যাপারে এসে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তো ফ্যামিলি ম্যানদের জন্য বা পুরো পরিবারের জন্য চিকিৎসা ফ্রি। এই কথাটা আপনারা অনেকের কাছ থেকে শোনেন। তারপরে এখানে আসেন। আসার পরে যখন আপনি সত্যিটা জানতে পারেন, আপনার হৃদয়টা ভেঙে যায়। তো যাদের এই হৃদয়টা যাতে আগে থেকে না ভাঙে, আপনারা প্রিপারেশন নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। জানি না এই ভিডিওটা বানানো আমার ঠিক হচ্ছে কিনা আদৌ। বাট তথ্যবহুল এইগুলা জিনিস আপনাদেরকে জানা উচিত। কারণ সেনাবাহিনীতে আসার পরে যদি আপনি যাতে না পস্তান, এই জন্য আমি আমার নিজ দায়িত্ব থেকে এই ভিডিওগুলা বানাচ্ছি। ইউটিউব থেকে আমাকে কোনো ৳১ কেউ দেয় না। আমার কোনো স্পন্সর ভিডিও না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, ততটুকুই আমি আপনাদের কাছ থেকে শেয়ার করি। সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাকুরিজীবীদের পারিবারিক যে চিকিৎসার যে ব্যাপারটা আছে, এইখানে কিন্তু ২ ভাগে ভাগ করা হয়। আপনি যদি সৈনিক পদে চাকরি করেন, সেইখানে আপনি আপনার পুরো ফ্যামিলির চিকিৎসায় পাবেন। কোনো রকম কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো জানেন সৈনিকের বেসিক কিন্তু ৳৯,০০০ থেকে শুরু। সো ৳৯,০০০ আবার সরি ৳৯,৩০০ বেসিকের সৈনিকের বেসিক। সো ৳৯,৩০০ বেসিক এটা মেবি ১৬তম গ্রেডের মধ্যে পড়ে। তো ১৬তম, ১৭তম, ১৮তম যে গ্রেডেরই আপনি হন না কেন, আপনি কিন্তু পারিবারিক চিকিৎসা ফুললি পাবেন। অর্থাৎ আপনি নিজে চিকিৎসা তো পাবেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার পিতামাতা সহ কিন্তু আপনি এখানে চিকিৎসা করাতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানরা যদি গুরুতর ভর্তি হন তাহলে অবশ্যই সম্মিলিত যে সামরিক হাসপাতাল বা সিএমএইচ যেটা আছে ওইখানে আপনি চিকিৎসা পাবেন। যদি আপনি ৩য় শ্রেণীর কোনো পদে চাকরি করেন, সেটা যেকোনো পদ হতে পারে। স্টোর সুপার কিপার, স্টোরম্যান, সুপারভাইজার অর্থাৎ ৩য় শ্রেণীর যে চাকরিগুলো আছে ১৮ গ্রেডের উপরে বা ১৮ গ্রেডের যে চাকরিগুলো আছে সেই সমস্ত গ্রেডে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার স্ত্রীর যদি গুরুতর সমস্যা হয় বা গুরুতর অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির জন্য সুব্যবস্থা রয়েছে এবং এইখানে ট্রিটমেন্ট করাইতে আপনার বিন্দু মাত্র কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না। তো চতুর্থ শ্রেণীর যারা আছেন এইবার আসি যারা ২০তম গ্রেড বা ১৯তম গ্রেডের যারা আছেন তাদের ফ্যামিলি চিকিৎসা নিয়ে আপনি যদি ১৯ এবং ২০তম গ্রেডের চাকরি করে থাকেন লাইকে বার্তাবাহক, ম্যাস ওয়েটার, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, সহকারী বাবুর্চি, আম ফার্ম লেবার আরো অনেক, অনেক যে ট্রেড ইউএসএম যে ট্রেড গুলা আছে এই সমস্ত ট্রেডে যদি আপনি চাকরি নেন সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক চিকিৎসা আপনি একদমই পাবেন না। যেটা আগে বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র আউটডোরের মাধ্যমে আপনার ফ্যামিলি চিকিৎসা করানো হতো কিন্তু ভর্তি পেত না। কিন্তু বাহিরে ডাক্তার দেখে ওষুধ দেয়া হতো। বাট এই মুহূর্তে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেইটা সেইটা যদি আপনি সেই রুলস অনুযায়ী আমি যদি আপনাদেরকে বলি তাহলে ৪র্থ শ্রেণীর কোনো কর্মচারী শুধুমাত্র সে নিজের চিকিৎসাটা পাবে। তাছাড়া তার ফ্যামিলি তার স্ত্রী, সন্তান কিন্তু কোনোভাবেই সম্মিলিত সামরিক হাসপাতালে না কোনো চিকিৎসাই পাবে না। সেটা আউটডোর হোক, ইনডোর হোক অর্থাৎ ভর্তি হোক বা কোনো ওষুধপত্র কিছুই পাবে না। সো এইজন্য বলতেছি যে যারা চাকরি পরবর্তীতে নেবেন ২০২৬ সালে যে নিয়োগটা হবে সেই নিয়োগে যদি আপনি চাকরি নিতে চান অবশ্যই চেষ্টা করবেন ৩য় শ্রেণীর কোনো চাকরিটা নেয়ার। আদারওয়াইজ আপনি যদি ৪র্থ শ্রেণীর কোনো পদে চাকরি নেন, সেটা যত ভালো পদেরই হোক, যদি আপনি ম্যাথ ওয়েটারের চাকরিও নেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ফ্যামিলির চিকিৎসাটা পাবেন না, যেটা কিন্তু একজন চাকরিজীবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় ক্লিয়ারলি আপনাদেরকে বলার। তো যাই হোক বেশি কথা বলে ফেললাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ক্ষমা করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। সেই সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।